আঞ্চলিক সদর দপ্তর কলকাতা কেন্দ্র থেকে BPSE 142 India's Foreign Policy, a Globalizing World এই বিষয়ের আলোচনায় আমি ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অঞ্জন কুমার বসু আজকের লাইভ প্রোগ্রামে অংশগ্রহণকারী সমস্ত পাঠক সমাজকে স্বাগত জানাই। আগামী 1 ঘন্টা সময় যে বিষয়গুলির উপর আমি আলোকপাত করব, প্রথমে এই পাঠ এককের উদ্দেশ্যগত দিক এবং আমার আলোচনার বিষয়বস্তু আজকে সম্পর্কে পাঠক সমাজকে সজাগ করার চেষ্টা করব। এই পাঠ এককের মধ্য দিয়ে ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয়ে সমস্ত পাঠক সমাজকে ভারতীয় বিদেশ নীতির যে উদ্ভবের প্রকৃতি এবং সময়ের সঙ্গে সঙ্গে সামঞ্জস্য বিধান করে যুগোপযোগী বিদেশ নীতির মধ্য দিয়ে আন্তর্জাতিক রাজনীতিতে ভারতকে প্রাসঙ্গিক বা প্রাসঙ্গিকতার জায়গায় স্থাপন করার যে দীর্ঘ ইতিহাস আছে তা তুলে ধরাই এই পাঠ এককের মূল উদ্দেশ্য। এই আলোচনার একদম শুরুতে আমি ভারতীয় পররাষ্ট্র নীতির উদ্ভব সংক্রান্ত বিষয়ের উপর আলোকপাত করব এবং প্রথমে আমি বলবো পররাষ্ট্র নীতি বলতে, তারপর পর্যায়ক্রমে আমরা ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত রাজত্বকালের বিদেশ নীতি বা পররাষ্ট্র নীতি এবং ঠান্ডা লড়াই যুদ্ধ পর্বে ভারতের বিদেশ নীতি, 1990-এর দশকের ভারতের বিদেশ নীতি এবং এনডিএ ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স অর্থাৎ ভারতের বিভিন্ন দলগুলি নিয়ে গঠিত যে রাজনৈতিক কোয়ালিশন সরকার, তার সময়কার বিদেশ নীতির প্রসঙ্গ উত্থাপন করব এবং ইউপিএ ইউনাইটেড প্রোগ্রেসিভ অ্যালায়েন্স কংগ্রেসের নেতৃত্বাধীন এনডিএ 2 অর্থাৎ বর্তমান ভারত সরকার মোদিজির নেতৃত্বে যে ভারত সরকার, তার বিদেশ নীতির প্রসঙ্গ উত্থাপন করে আমার আজকের আলোচনার বিষয়। প্রথমেই আমি পাঠক সমাজকে বলার চেষ্টা করব যে বিদেশ নীতি বলতে আমরা কি বুঝি। যে কোনো দেশের বিদেশ নীতি বিশ্লেষণ করলে যে বিষয় উঠে আসে বা বিদেশ নীতি নির্ধারণের ক্ষেত্রে যে নির্ণায়ক দিকগুলি গণ্য করা হয়,
তা হলো তার একটা অভ্যন্তরীণ অবস্থা, এবং অন্যটি বাইরের পরিমণ্ডল অর্থাৎ আন্তঃরাষ্ট্রীয় ব্যবস্থা সংক্রান্ত দিকগুলি। জাতীয় স্বার্থে সংরক্ষণের জন্য কোন দেশ যখন পৃথিবীর অন্য দেশের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে বা সম্পর্ক নির্মাণের প্রচেষ্টা চালায়, তাকে বিদেশ নীতি বলা হয়। এই পরিকল্পনা কার্যকর করার ক্ষেত্রে যে কোনো রাষ্ট্র তার দেশের জনগণের ঐতিহ্য, চাহিদা, সংস্কৃতি এবং তার উন্নয়নশীল ভাবনাগুলিকে অগ্রে স্থান দেয়। অর্থাৎ প্রথমেই এই বিষয়গুলোকে মান্যতা দেয়। আমরা যদি ভারতবর্ষের বিদেশ নীতির উদ্ভবের প্রেক্ষাপট এর দিকে চোখ ফেরাই, তাহলে আমি বলবো প্রাক স্বাধীন ভারতবর্ষে, বিশেষ করে ঔপনিবেশিক ভারতবর্ষে, ব্রিটিশ শাসনের অধীনে থাকা ভারতবর্ষে জাতীয় কংগ্রেস নামক মঞ্চ গঠন পরবর্তী পর্ব সময় থেকে বিশেষ করে তরুণ প্রজন্মের কংগ্রেস নেতৃত্ব যখন 1930-এর দশকে কংগ্রেসকে নেতৃত্ব দেওয়ার জন্য এগিয়ে আসে, তখন থেকে কিন্তু একটা রাজনৈতিক ক্ষেত্রে ভারতের ভবিষ্যৎ বিদেশ নীতির আভাস লক্ষ্য করা যায়। আমরা ঔপনিবেশিক পর্বে ব্রিটিশের অধীন থেকে ভারতবর্ষকে আন্তর্জাতিক রাজনীতির নানা ক্ষেত্রের সাথে সংযুক্ত করা হয়েছিল। আমি পাঠক সমাজকে এ বিষয়ে প্রথম বিশ্বযুদ্ধে ভারতের জড়িয়ে পড়া এবং গান্ধীজির নেতৃত্বে খিলাফত সমস্যার সাথে জাতীয় কংগ্রেসের বা জাতীয়তাবাদীদের যুক্ত হওয়া, এই বিষয়গুলি ভারতের বিদেশ নীতির একটা ভবিষ্যৎ রূপরেখা ক্ষেত্র তৈরি করে। এমনকি 1932 সালে পণ্ডিত জওহরলাল নেহেরু জাতীয় কংগ্রেসের উল্লেখযোগ্য নেতৃত্ব হিসেবে যখন উঠে আসতে শুরু করেন, তখন থেকেই ভারতের বিদেশ নীতির রূপরেখা তৈরির জন্য জয়প্রকাশ নারায়ণের মতো বিচক্ষণ সমাজতাত্ত্বিক
রাষ্ট্রচিন্তকদের সক্রিয়তা এবং ভারতের বিদেশ নীতির তৈরির ভবিষ্যৎ বিদেশ নীতি তৈরির এক গঠনগত দিক নির্মিত হয় এবং 1947 সালে অন্তর্বর্তী সরকার নেহেরু রাজনীতিতে ভারতবর্ষের বিদেশ নীতি একটা স্পষ্ট রূপরেখা সামনে আসতে শুরু করে। স্বাধীনতার সেই মুহূর্ত যে মুহূর্তে গান্ধীজি আদর্শকে সামনে রেখে পণ্ডিত জওহরলাল নেহেরু ভারতীয় ঐতিহ্য, সংস্কৃতি এবং কোটি কোটি ভারতবাসী মানসিক চাহিদাকে সামনে এনে যে ভাবনার বহিঃপ্রকাশ করেছিলেন তার বক্তৃতার মাধ্যমে, ভবিষ্যৎ ভারতবর্ষে বিদেশ নীতির আভাস তার মধ্যেও ছিল। তাই গান্ধীজির রাজত্বকালে বা গান্ধীজির চিন্তা চেতনার রাজত্বকাল, আমি বলতে চাইছি এই সেন্সে যে গান্ধীজি ভারতবর্ষের কোন স্থায়ী রাজত্বকাল গান্ধীজির হয় না, কিন্তু স্বাধীনতার পরবর্তী পর্বে গান্ধীজির চিন্তা এবং চেতনার প্রতিফলন ভারতীয় রাজনীতির সর্বক্ষেত্রে কম বেশি প্রভাব রেখেছিল এবং পণ্ডিত জওহরলাল নেহেরু ভারতের প্রথম প্রধানমন্ত্রী, তার 15 বছরের রাজত্বকালে ভারতবর্ষের ঐতিহ্য, গান্ধীজির রাজনৈতিক দর্শন, ভারতের উন্নয়ন, বেকারত্বের সমস্যার সমাধান, কৃষক শ্রমিকের সম্মিলিত স্বার্থ, এই সবকিছুর একটা সমন্বয় সাধন করার চেষ্টা করেছিলেন এবং এক সক্রিয় বিদেশ নীতি তিনি পৃথিবীর সামনে এনেছিলেন। আমি পাঠক সমাজকে অনুরোধ করব, ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয় মাধ্যমে আপনারা BPSE 142 যে পাঠ্য বুকস আপনারা পেয়েছেন, তা সঠিকভাবে অধ্যয়ন করুন এবং ভারতের বিদেশ নীতির লক্ষ্য শুধুমাত্র যে ভারতবর্ষের মানুষের সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, জাতীয়তাবাদী চিন্তা চেতনাকে স্বীকৃতি দেওয়া নয়, ভারতের মতো এই সমস্ত রকম পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হওয়া দেশগুলির
জাতীয়তাবাদের স্বপ্নকেও বাস্তবায়িত করার লক্ষ্যে চালিত হয়েছিল। তাই কখনো আগ্রাসী মনোভাবের মধ্য দিয়ে ভারতের বিদেশ নীতি বা সংঘর্ষের বাতাবরণ সৃষ্টির উদ্দেশ্যে ভারতবর্ষের বিদেশ নীতি পরিচালিত হয়নি। গৌতম বুদ্ধ মহাবীরের ভারতবর্ষ, সনাতন ঐতিহ্যের ভারতবর্ষ, বহুত্ববাদী হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, নানা জাতি উপজাতির সম্মিলিত ভারতবর্ষের ফরেন পলিসি বা বিদেশ নীতি নির্ধারিত হয়েছিল শান্তি, ন্যায়, সততার জাগরণ হিসেবে। কাজে ভারতবর্ষের বিদেশ নীতি উদ্ভবের ক্ষেত্রে তার জাতীয় চেতনা, জাতীয়তাবাদী সংগ্রাম, ভারতীয় ঐতিহ্য, সংস্কৃতি, সমাজ উন্নয়নের প্রেক্ষাপট, বিশ্ব শান্তি, এই সমস্ত বিষয়গুলি সম্মিলিত প্রচেষ্টার বা সম্মিলিত আদর্শকে বাস্তবায়নের লক্ষ্য নিয়ে চালিত বিশ্বের পথপ্রদর্শক বিদেশ নীতি। এবং পণ্ডিত জওহরলাল নেহেরু তার রাজত্বকালে ভারতের বিদেশ নীতি রূপায়ণের দায়িত্ব নিজের কাঁধেই রেখেছিলেন। একাধারে তিনি যেমন প্রধানমন্ত্রী ছিলেন, তেমনি ফরেন মিনিস্টার বা মন্ত্রী হিসেবে নিজের দায়িত্ব সামলেছিলেন এবং খুব সক্রিয়তার সাথে ভারতবর্ষ প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু দেশের ঐতিহ্য, সংস্কৃতি এবং জাতীয়তাবাদী ভাবধারা, কংগ্রেসের নীতি আদর্শ এই সমস্ত কিছু মেলবন্ধন ঘটিয়েছিলেন তার জোট নিরপেক্ষ বিদেশ নীতি গ্রহণের মধ্য দিয়ে। অর্থাৎ তৎকালীন বিশ্বের দুই সুপার পাওয়ার মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত রাশিয়া কোন পক্ষে অবলম্বন করে বা সমর্থন করে নিজস্ব মতাদর্শ বা আদর্শকে বিসর্জন দেওয়ার নীতিতে পণ্ডিত জওহরলাল নেহেরু বিশ্বাসী ছিলেন না এবং প্রতিবেশী রাষ্ট্রগুলির সাথে চীনের সাথে পঞ্চশীল নীতি অবলম্বনের মধ্য দিয়ে একে অপরের সার্বভৌমত্বকে শ্রদ্ধা করা, আলাপ আলোচনার ভিত্তিতে কোনো বিষয় সম্পর্কে বিরোধকে নিষ্পত্তি করা
শান্তির পরিবেশ বজায় রাখা, অর্থনৈতিক ক্ষেত্রে বাণিজ্য সহযোগিতার নীতি অবলম্বন করা এবং দেশের জনগণের বন্ধুত্বপূর্ণ সৌহার্দ্যপূর্ণ সম্পর্ককে মান্যতা দেওয়া। এই নীতির মধ্য দিয়ে পণ্ডিত জওহরলাল নেহেরু তার জোট নিরপেক্ষ নীতি অবলম্বন করেছিলেন। জোট নিরপেক্ষতার অর্থ কখনোই আন্তর্জাতিক ঘটনা থেকে মুখ ফিরিয়ে থাকা নয়, সক্রিয়তার সাথে তার মোকাবিলা করা। তবে কোনো পক্ষকে অবলম্বন করা নয়। বিশ্ব শান্তি, ন্যায় এবং সততাকে মান্যতা দেওয়া। পণ্ডিত জওহরলাল নেহেরু উপলব্ধি করেছিলেন 200 বছরের পরাধীনতার পর বিভাজনের মধ্য দিয়ে ভারতবর্ষ যে স্বাধীনতা অর্জন করেছিল, সেই স্বাধীনতাকে রক্ষা করা এবং নতুন করে উত্তেজনা সৃষ্টি করা বা কোনো একটি শক্তিকে সমর্থন করার অর্থ ছিল অপর শক্তির বিরাগভাজন হওয়া, সেগুলি থেকে মুক্ত থাকা। কাজে জওহরলাল নেহেরু তার সময় পর্বে বিদেশ নীতির ক্ষেত্রে জোট নিরপেক্ষতার প্রাসঙ্গিকতাকে আন্তর্জাতিক ক্ষেত্রে বোঝাতে সক্ষম হন এবং সেই কারণে ভারতের হয়তো দ্রুত আর্থিক উন্নয়ন বিঘ্নিত হয়েছে বলে সমালোচকরা অনেকে মন্তব্য করেছেন। কিন্তু যে উন্নয়নের ধারাবাহিকতা পণ্ডিত জওহরলাল নেহেরু সময় পর্বে গ্রহণ করা হয়েছিল, তা স্থায়ী পদক্ষেপ হিসেবে গণ্য হয়। ফলে ভারতবর্ষ সিয়াটো, বাগদাদ, ম্যানিলা এই সমস্ত চুক্তির মধ্য দিয়ে অগ্রসর হয়নি। জোট নিরপেক্ষতার নীতি অবলম্বন করেছে। আসলে ভারতবর্ষের অভ্যন্তরীণ পটভূমি, অর্থনৈতিক ক্ষেত্র এবং সামাজিক পটভূমি এবং এশীয় জাতীয়তাবোধ এবং বিশ্ব ভ্রাতৃত্ববোধ, জাতীয়তাবাদীদের আশা আকাঙ্ক্ষা, কংগ্রেস নামক মঞ্চের
প্রতিশ্রুতি, এই সবে সার্থক প্রতিফলন আমরা পণ্ডিত জওহরলাল নেহেরুর বিদেশ নীতির মধ্যে লক্ষ্য করি। অবশ্য পণ্ডিত জওহরলাল নেহেরুর সময় পর্বে ভারতবর্ষকে তার বিদেশ নীতির ক্ষেত্রে নানান ধরনের খেসারত দিতে হয়েছিল। বিশেষ করে 1962 সালে ভারত চীন যুদ্ধ এবং 1965-তে পুনরায় যুদ্ধ, সব মিলিয়ে নেহেরুর সময়কালটা নানান ঘাত প্রতিঘাত এবং চ্যালেঞ্জের মধ্য দিয়ে চালিত হয়েছিল এবং জোট নিরপেক্ষতার যে আদর্শ, সেই আদর্শকে নেহেরু বিশ্ব দরবারে, এমনকি সোভিয়েত রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো প্রবল শক্তিধর যুযুধান দুই রাষ্ট্রকে তার গুরুত্ব বোঝাতে সক্ষম হয়। ভিয়েতনাম সমস্যা, কোরীয় সংকট, সুয়েজ সংকট পর্বে ভারতে যে নীতি এবং কর্মপন্থা যা যথেষ্টভাবে প্রশংসিত হয়েছে। এই পর্বে অবশ্য ভারতবর্ষের বিদেশ নীতি বারবার চ্যালেঞ্জের মুখেও পড়েছে। বিশেষ করে ভারত পাকিস্তান জন্মের লগ্ন থেকেই যে বিরোধিতা পরিবেশ কাশ্মীরকে কেন্দ্র করে তাকে দেওয়া হয়েছে এবং 1960 সাল থেকে ভারত ও রাশিয়ার মধ্যে সামরিক সরঞ্জাম সরবরাহ চুক্তি বলবৎ হয়েছে এবং 1962 এদেশের শ্রেণীর সামরিক বিমানও গড়ে তোলার উদ্যোগ শুরু হয়েছে সোভিয়েত রাশিয়ার সহায়তায়। ফলে নেহেরু পরে আমরা ভারতের নিরপেক্ষতা এবং সোভিয়েত রাশিয়ার সঙ্গে এক বন্ধুত্বের পরিবেশ এর মধ্য দিয়ে ভারতের বিদেশ নীতির স্পষ্ট এক পর্যায়ে লক্ষ্য করি। এবং নেহেরু দেশের অভ্যন্তরীণ সমস্যা, কাশ্মীর সমস্যা
এবং দেশীয় রাজ্যগুলির ভারতীয় ইউনিয়নে অন্তর্ভুক্তিকরণ এই সব বিষয়গুলি ভিপি মেননের সাথে এবং সর্দার বল্লভভাই প্যাটেল স্বরাষ্ট্র মন্ত্রী এবং বিদেশ মন্ত্রী হিসেবে স্বয়ং পণ্ডিত জওহরলাল নেহেরু মিলিতভাবে সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন, যে কারণে তার সময়ের একটা স্পষ্ট বিদেশ নীতির ধারাবাহিকতা আমরা লক্ষ্য করি। তবে 1970-এর দশক বা নেহেরু পরবর্তী পর্যায়ে ভারতের বিদেশ নীতির দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে নেহেরুর বিদেশ নীতির খুব বেশি বিচ্যুতি বা পরিবর্তন লক্ষ্য করি না তার উত্তরসূরিদের মধ্যে, বরং জোট নিরপেক্ষতা নীতি বজায় রেখে প্রধান শক্তিগুলির সাথে আন্তর্জাতিক পরিমণ্ডলে অভ্যন্তরীণ ব্যবস্থাপনা ও আঞ্চলিক সমস্যাগুলির মোকাবিলা লক্ষ্য করি। নেহেরু পরবর্তী পর্বে মোরারজি দেশাই, শ্রীমতী ইন্দিরা গান্ধী এবং আরো পরবর্তী পর্বে আমরা চরণ সিং, লাল বাহাদুর শাস্ত্রী, ভিপি সিং, ইন্দিরা গান্ধী এবং রাজীব গান্ধীর সময় পর্বে, অর্থাৎ সমগ্র ঠান্ডা লড়াই পর্বে যখন একমেরু বিশ্বের উত্থান হয়নি, অর্থাৎ ইউনিপোলার পলিটিক্স পুরোপুরিভাবে পৃথিবীতে গড়ে ওঠেনি। তখন আমরা জোট নিরপেক্ষতার রাজনীতির সঙ্গে সামঞ্জস্য রেখে ভারতের বিদেশ নীতি পরিচালিত হয়েছিল। মোরারজি দেশাইয়ের স্বল্পকালীন সময়ের রাজত্বকাল এবং নেহেরু কন্যা ইন্দিরা গান্ধী উনিশশো 71 বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময়, 1965 পর্বে আমরা ভারত পাকিস্তান যুদ্ধের সময়,
বিশেষ করে 1965-তে ভারতের প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী তাশখন্দের একটি সম্মেলনে মিলিত হন এবং 1966-তে সোভিয়েত ইউনিয়নের মধ্যস্থতায় তৎকালীন পাকিস্তানের রাষ্ট্রনায়ক আইয়ুব খান এর সাথে এক শান্তি চুক্তি স্বাক্ষর করেন এবং তার মধ্য দিয়ে সাময়িকভাবে ভারত পাকিস্তান যুদ্ধের পরিসমাপ্তি ঘটে। কিন্তু তারপরেও ভারত পাকিস্তান সমস্যার সমাধান হয়নি। মোরারজি দেশাইয়ের পরে শ্রীমতী ইন্দিরা গান্ধী রাজত্বকালে পুনরায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ পর্বে ভারতের বিদেশ নীতি, নেহেরুর বিদেশ নীতির যে আদর্শ তা থেকে কিছুটা পরিমাণে সরে আসে এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধে সক্রিয় সহযোগিতার নীতি গ্রহণ করে। বাংলাদেশ মুক্তিযুদ্ধের নায়ক মুজিবুর রহমান এবং রাজনৈতিক দল আওয়ামী লীগ কে সহযোগিতার যে নীতি ইন্দিরা গান্ধী সরকার সক্রিয়তার সাথে গ্রহণ করে তা বিশ্ববাসীর কাছে প্রশংসিত হয়। পরবর্তী পর্বে যুক্তফ্রন্ট পর্বে সামান্য সময়ের জন্য ইন্দিরা গান্ধী রাজত্বের অবসান হয় বিশেষ করে ইন্দিরা গান্ধীর ঘোষিত জরুরি আইন এর মধ্যে দেশের জনগণ একটা স্বৈরাচারী শাসনের অস্তিত্ব উপলব্ধি করে। এই পর্বে 3 বছরের জন্য 1977 থেকে 1980 একটা জনতা কোয়ালিশন গভর্নমেন্ট তৈরি হয় এবং এই পর্বে ভারতের বিদেশ নীতির ক্ষেত্রে অতি সক্রিয়তার পরিবর্তে স্থিতিশীলতার পরিবেশ তৈরি হয় এবং জনতা কোয়ালিশন সরকারের পতনের পর ইন্দিরা গান্ধী আবার ক্ষমতায় ফেরত আসেন এবং সেই ক্ষেত্রে দলীয় কোন্দল
ও বিচ্ছিন্নতাবাদী শক্তিসমূহের মধ্যে এক দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়। এবং সেই পরিস্থিতিতে 1984 সালে ইন্দিরা গান্ধীর মৃত্যু বা তার হত্যার পর তার পুত্র রাজীব গান্ধী ক্ষমতায় আসে এবং বিদেশ নীতিতে তিনি তার পূর্বসূরীদের পথ অনুসরণ করলেও বিদেশ নীতি এবং প্রতিরক্ষার ব্যাপারে তিনি অত্যাধুনিক প্রযুক্তির প্রয়োগের জন্য তৎকালীন মার্কিন রাষ্ট্রপতি রেগানের সাথে সাক্ষাৎ করেন। কিন্তু রেগান তাকে সাহায্যের যথার্থ প্রতিশ্রুতি দিতে পারেন। এইভাবে রাজীব গান্ধীর রাজত্বকালের বিদেশ নীতি যে প্রযুক্তিগত কৌশল এর প্রয়োগের ভাবনা সামরিক এবং বিদেশ নীতির ক্ষেত্রে ভাবা হয়েছিল তা যথার্থ রূপ গ্রহণ করতে ব্যর্থ হয়। তবে রাজীব আমলের সর্বাধিক উল্লেখযোগ্য ঘটনা ছিল 1988 সালে চীন সফর। 3 দশক আগে নেহেরুর চীনে প্রধানমন্ত্রীর সাথে আলাপচারিতার পর রাজীব গান্ধী সেখানকার নতুন নেতা দেং শিয়াং পিং এর সঙ্গে দীর্ঘ আলোচনায় মিলিত হন। এই সময় থেকে পুরনো সমস্ত ভুল বোঝাবুঝির অবসানের প্রচেষ্টা শুরু হয় এবং নতুন প্রজন্মের সরকারি সংকল্প গৃহীত হয়। এবং রাজীব গান্ধী প্রতিবেশী নেপাল, শ্রীলঙ্কা ইত্যাদি রাষ্ট্রের বিষয়েও ভারতের সক্রিয়তা দেখান এবং শ্রীলঙ্কার ক্ষেত্রে রাজীব গান্ধীর পদক্ষেপ ভারতের পক্ষে মঙ্গলজনক মোটেই হয়নি। এমনকি তার মূল্যও গুনতে হয়েছিল তার নিজের প্রাণ বিসর্জনের মধ্য দিয়ে।
এরপরে ভিপি সিং এর নেতৃত্বে জাতীয় মোর্চা সরকার, ন্যাশনাল ফ্রন্ট ক্ষমতায় এসে বিদেশ নীতির ক্ষেত্রে তেমন উল্লেখযোগ্য কৃতিত্ব দেখাতে পারেনি। বাইরে থেকে বিজেপি, বামফ্রন্ট এই সরকারকে সমর্থন করেছিল এবং আপোষ মীমাংসার উপর জোর দেওয়া নীতি পরবর্তী গুজরাল সরকার গ্রহণ করেছিল। 1990 এর দশকে এসে পিভি নরসিমহা রাওয়ের নেতৃত্বে কংগ্রেসের সরকার এবং ভারতের রাষ্ট্রপতি ভেঙ্কটরমনের উপস্থিতি এবং এই 90 এর দশকে বিশ্বায়নের পরিবেশ, উদারীকরণ নীতির মধ্য দিয়ে বিদেশ নীতি পরিচালিত হয়েছিল। 1996 এ দেবগৌড়া সরকার, কোয়ালিশন সরকার, বিদেশ মন্ত্রী হিসেবে ইন্দ্র কুমার গুজরাল, শান্তিপূর্ণ নীতি গ্রহণ করেছিল এবং শান্তিপূর্ণ উপায়ে যে কোনো সমস্যার মীমাংসার নীতিতে আস্থা রেখেছিল। তবে জনতা আমলে বিদেশমন্ত্রী বাজপেয়ী এই নীতি অবলম্বন করে এসেছিলেন। আন্তর্জাতিক রাজনীতির বৃহত্তর ক্ষেত্রে অবশ্য গুজরাল প্রথমে কোনো সাফল্যে প্রমাণ দিতে পারেননি। ইন্দ্র কুমার গুজরাল তার সময় জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের সদস্য নির্বাচনে অনেক দেশ ভারতের বদলে জাপানকে মনোনীত করেছিল। তবে পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তিতে স্বাক্ষর না করা এবং জাতিপুঞ্জে এ বিষয়ে কঠোর মনোভাব গ্রহণ তার সমর্থক শরিক দলগুলির মধ্যেও সমন্বয়ের পরিচায়ক বলে গণ্য হয়েছিল। তবে ভারতের বিদেশ নীতির ক্ষেত্রে জাতীয় গণতান্ত্রিক মোর্চা বা ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স যা 1998 সালে বিজেপির নেতৃত্বাধীন এবং অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বের সরকার আঞ্চলিক স্তরে প্রতিবেশী রাষ্ট্রগুলির সাথে সুসম্পর্কের নীতিতে বিশ্বাসী হয়ে উঠেছিল। পাকিস্তানের সাথে রেল এবং সড়ক পথে বাস যোগাযোগ স্থাপিত হয়েছিল। বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, আফগানিস্তান প্রতিবেশী রাষ্ট্রের সাথে এক বন্ধুত্বপূর্ণ এবং হৃদ্যতার সম্পর্ক গড়ে তোলা হয়েছিল। প্রসারিত প্রতিবেশিত্ব এই ধারণা নীতিতে তিনি আস্থা রেখেছিলেন।
তবে এই পর্বে ভারত পারমাণবিক অস্ত্র পরীক্ষা, পোখরান, রাজস্থানের পোখরান 1998 এর 11ই মে পরীক্ষামূলকভাবে করায় আন্তর্জাতিক রাজনীতিতে ভারতের বিদেশ নীতির যে বার্তা পৌঁছে দিয়েছিলেন তাই উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে গণ্য করা যায়। তবে অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে 13 দিন, 13 মাস এবং 1999 থেকে 2004 এই 3 বার বিজেপির নেতৃত্বাধীন এনডিএ 1 সরকার পরিচালিত হয় এবং তিনি ইন্দিরা গান্ধীর সময় যে ক্ষেপণাস্ত্র পরীক্ষার উদ্যোগ গ্রহণ করা হয়েছিল তা থেকে দীর্ঘদিন পর 1998 সালে ক্ষেপণাস্ত্রের সক্ষম পরীক্ষা করতে সফল হয়েছিলেন। কংগ্রেসের নরসিমহা রাও সরকারও উদ্যোগ গ্রহণ করেছিলেন, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের চাপে এই জাতীয় পরীক্ষা কংগ্রেসের সরকারের পক্ষে করা সম্ভব হয়নি। তিনি সেই মিথকে ভেঙে ভারতের বিদেশ নীতির এক বিশেষ বার্তা সমগ্র বিশ্ববাসীকে দেওয়ার ক্ষেত্রে সফল হয়েছিল। এই পর্বে অবশ্য কারগিলে ভারত পাকিস্তান সম্পর্ক আবার তিক্ততার পরিবেশে নিমজ্জিত হয়েছিল। কারগিল যুদ্ধে ভারতের সাফল্য অটল বিহারী সরকারকে একটা অন্য মাত্রা প্রদান করেছিল। 2001 সালে তৎকালীন পাকিস্তানের রাষ্ট্রপতি পারভেজ মোশাররফ বা রাষ্ট্রপ্রধান পারভেজ মোশাররফের সঙ্গে সাক্ষাতেও বাজপেয়ী অংশগ্রহণ করেছিলেন এবং বিদেশ মন্ত্রী হিসেবে যশবন্ত সিং নিজের দল এবং সরকারের মনোভাবকে মান্যতা দিয়েছিলেন। ভারতবর্ষের বিদেশ নীতি বিশ্বব্যাপী এই সময় থেকে আরো বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে শুরু করে।
এরপরে মনমোহন সিং এর নেতৃত্বে ইউপিএ গভর্নমেন্ট এর 10 বছরের রাজত্বকাল ইউনাইটেড প্রোগ্রেসিভ অ্যালায়েন্স ভারতের বিদেশ নীতির ক্ষেত্রে অতি সক্রিয়তার তেমন কোনো নিদর্শন রাখতে পারেনি। এবং নানান কারণে 2014 সালে ইউপিএ গভর্নমেন্টের পতনের পর পুনরায় এনডিএ ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স এর প্রধানমন্ত্রী পদে বিজেপি মাননীয় নরেন্দ্র ভাই দামোদর মোদী সরকার ভারতবর্ষের বিদেশ নীতির ক্ষেত্রে এক বিশেষ নীতি অবলম্বন করেন। বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে পরিভ্রমণ এবং বিশ্বের বিভিন্ন রাষ্ট্রপ্রধানকে ভারতবর্ষের আমন্ত্রণ জানানো, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, ভারতের অর্থনীতি এবং প্রতিবেশী পাকিস্তান, চীনের সাথে চোখে চোখ রেখে সক্রিয় বিদেশ নীতি পরিচালনা মোদী সরকার বিশেষ ভূমিকা নিয়েছে। এবং ভারতবর্ষ অর্থনৈতিক ক্ষেত্রে, বিদেশ নীতির ক্ষেত্রে আজ বিশ্ববাসীর কাছে বিশেষ মর্যাদা পেয়েছে। এবং এনডিএ সরকারের দ্বিতীয় পর্বের ধারাবাহিকতা আমরা এই আলোচনায় রত। এই পর্বের আরো কি ঐতিহাসিক ঘটনার সম্মুখীন আমরা হব, তা ভবিষ্যৎ ভারতবর্ষের বিদেশ নীতি নির্ধারণ করবে। ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো আমার আলোচনা এখানেই সমাপ্তি ঘোষণা করছি।